হ্যালো। আচ্ছা দেখ, তোদেরকে আমি একটু এখানে বলে দিই, আমি ঘুমাবো, প্রচুর মাথা ব্যথা করতেছে আমার। আচ্ছা আমি তোকে বলি, দেখ আমি তো আমার পার্টটা বলবো, তোদের পার্টটা বলবো, তো আমি একটু শুরু থেকেই বলি। আশা করি ডিসপ্লে দেখাচ্ছে, আই থিংক। হ্যাঁ, সিন ওয়ান আই থিংক হচ্ছে, আই থিংক রাইট। ও, এটা তো ভিডিওটা। সিন ওয়ান, সিন টু, আই থিংক ঠিক আছে, তাই না? ঠিক আছে সম্ভবত। আচ্ছা, তাহলে আমি বলি, দেখ আমি আমারটা বলবো, তোদেরটা বলবো, আমি রিপোর্টটা তোদেরকে একটা দেখাই দিব, ঝলক দেখাই দিব, ওকে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কেন আমি লিখছি, এটা আসলে এটা আমি বলবো, তো এটা তো আমি বলবো এই পার্টটা। হোয়াট ডিড ইউ চুজ দিস, মানে আমি কেন অ্যাগ্রোটোনটা আমি নিয়ে কাজ করলাম এটা বলবো, আর হোয়াট ইজ দ্য বেনিফিট, কেন এটার মানে এটার বেনিফিটটা কি সেটা একটু বলবো আর কি। আমি এটা যে কোনো কেউ বলতে পারবে। এরপরে আমরা বলবো যে আমার আহ সরি, এটা তো এ ছিল, প্রথমে এটা দেখাবো, তারপর আমরা এটা দেখাবো যে আমাদের গ্রুপমেট এরা এরা, তারপর এরা আমি, তারপর হচ্ছে এটা বলবো। তারপর বলার পর মার্কেট অ্যানালাইসিস নিয়ে আমি কথা বলবো একটু, মার্কেট অ্যানালাইসিসটা কেন করছি, মার্কেট অ্যানালাইসিস কি, এগুলা নিয়ে তোদের বলা লাগবে না। এগুলা মার্কেট অ্যানালাইসিস হচ্ছে কেন করতেছি, এটা হচ্ছে আমরা আলটিমেটলি আমার কাস্টমারের যে ভয়েসটা সেটা নেওয়ার জন্য আমি মার্কেট অ্যানালাইসিস করতেছি, রাইট? মানে কি, আমি হচ্ছে যখন একটা প্রোডাক্ট লঞ্চ করব, এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে একটা প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে, এরকম একটা আইডিয়া আমার কাছে আসছে। এখন আমি মাথায় একটা প্রোডাক্টের আইডিয়া আসছে, এখন আলটিমেটলি আমি এটা এটা যদি আমি যদি কাজ করতে যাই, অবশ্যই আমাকে এটা মেক শিওর করতে হবে যে প্রোডাক্টটা আমি যদি বানায় ফেলি, বানানোর পরে যেন একটা কাস্টমার বেস থাকে, তাই তো? কাস্টমার বেস যদি না থাকে তাহলে তো আমার প্রোডাক্টটা বানায় কোনো লাভ নেই। তো আসলে সেই কাস্টমার বেস কারা সেটা আমি দেখবো, মানে সেটা আমি আইডেন্টিফাই করব। করে তাদের কাছে আমি প্রশ্ন করব, কিছু প্রশ্ন করার মাধ্যমে আমি কিছু রেজাল্ট পাবো। সেই রেজাল্ট দেখে আমি বুঝতে পারবো আসলে কি আমার প্রোডাক্টটা নিয়ে আগানো উচিত কিনা, সেটাই আমি সেজন্যই মার্কেট অ্যানালিসিসটা করছি। এটা খুবই সিম্পল, বলা যাবে এভাবে। এরপর আমি বলবো হচ্ছে তোর এই যে মার্কেট অ্যানালিসিসের মধ্যে যে আমাদের গ্রাফ গুলা মানে কোশ্চেন গুলা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব, সেটার মধ্যে দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই গেল। তারপর আমি কথা বলবো কিউএফটি নিয়ে। কিউএফডি কি? কিউএফডি হচ্ছে এমন একটা সিস্টেম, দেখ আচ্ছা আমরা একটু আগে যে আমরা আগের রিপোর্টে মানে আগের যে সেকশনে সেটা কি পাইছি, সেখানে আমরা কি পেলাম, সেখানে আমরা পেলাম হচ্ছে কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট, যে কাস্টমার এরকম এরকম চাচ্ছে। কিউএফডি কি করে, যে আমাদের যে সেই কাস্টমার রিকোয়ারমেন্ট গুলা সেগুলাকে এমন একটা রিকোয়ারমেন্টে মানে কি বলবো ট্রান্সফার করে, বা কি বলে এটাকে কনভার্ট করে বলা যায়, যে এমন একটা আমাদের সেই কাস্টমার রিকোয়ারমেন্ট গুলাকে একটা এমন একটা রিকোয়ারমেন্টে কনভার্ট করে, যে রিকোয়ারমেন্ট গুলা আমি অ্যাজ এ প্রডিউসার ক্যান ফলো, অ্যান্ড দ্যাট উইল হেল্প মি টু আলটিমেটলি ফুলফিল আওয়ার কাস্টমার্স রিকোয়ারমেন্ট, রাইট? কিভাবে, দেখ আমাদের যেমন একটা কাস্টমারকে জিজ্ঞেস করলাম আপনি কি চান, সে ধর বললো আমি চাই আমার প্রোডাক্টটা, আমি যদি প্রোডাক্টটা কিনি তখনই কিনবো যদি প্রোডাক্টটা লাইট ওয়েট হয়, বা ধর হচ্ছে প্রোডাক্টটা খুব স্ট্রেংথফুল হয় বা খুবই হাই স্ট্রেংথ, এরকম একটা কথা বললো। সে বললো হাই স্ট্রেংথ, আবার বললো ওই যে লাইট ওয়েট, এরকম একটা কথা বললো। তো আমি এখন কি করব? সে বলতেছে হাই স্ট্রেংথ, আবার বলতেছে লো হচ্ছে ওয়েট, বা এরকম একটা বলতেছে যে লাইট ওয়েট। এখন আমার তো এটা নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে দেখতে হবে আমি কি করতে পারি। আমি এটা তো চিন্তা করলে হবে না আমি লো লো ওয়েট চাই, লো ওয়েট চাই। আমি বলবো যে আমি কি করব, আমি বলবো যে ওকে কি করা যায়, আমি এমন কি টেকনিক্যাল রিকোয়ারমেন্টস করতে পারি, এমন কি রিকোয়ারমেন্ট আছে যেটা আমি ফুলফিল করলে তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। তা আমি বলতে পারি এমন একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল। কিভাবে ম্যাটেরিয়াল কেন? আহ আসিফ স্যার কি বলতেছে দেখছো, আবার চেঞ্জ করতে হবে, মেজাজ লাগতেছে খারাপ। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে এমন একটা রিকোয়ারমেন্টস নিতে হবে যে যে রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করলে তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। তো সেটা কি হতে পারে, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কেন? কারণ আমি যদি এমন একটা ম্যাটেরিয়াল নেই, যে ম্যাটেরিয়ালটা মানে ম্যাটেরিয়াল যদি আমি আমি একটা এমন আমি যে ম্যাটেরিয়ালটাই নিব, আমি আমার প্রোডাক্টটা যে ম্যাটেরিয়াল দিয়ে বানাবো সেই ম্যাটেরিয়ালের উপর নির্ভর করবে আমার প্রোডাক্টটা লাইট ওয়েট হবে নাকি হবে না, বা আমার সেই প্রোডাক্টটা কি হাই স্ট্রেংথ হবে নাকি হবে না। তাহলে এটা একটা কি আমার টেকনিক্যাল রিকোয়ারমেন্টস না, এখন কিন্তু আমাকে লাইট ওয়েট নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমি চিন্তা করবো ম্যাটেরিয়াল নিয়ে। আমার কাজ হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করা। তো আসলে কিউএফডি কি করে, কিউএফডি হচ্ছে আমার সেই কাস্টমার রিকোয়ারমেন্ট গুলোকে এমন একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এ কনভার্ট করে, মানে আমরা এক্ষেত্রে এই কাজটা করার সময় করি যে কাজটা করার মাধ্যমে আমাদের কাজটা সহজ হয়ে যায়, মানে আমাদের কাস্টমার থেকে দূরে এসে আমরা হচ্ছে প্রোডাকশনের মধ্যে চলে আসতে পারতেছি, কাস্টমারের সাথে কাজ করতে হচ্ছে না আর।
কারণ কাস্টমার তো অনেক রিকোয়ারমেন্ট থাকবে, এটা একটা। এবং সেকেন্ডলি এটা আমি এখানে দেখছি, দেখ এই যে আমাদের এখানে সেই কাস্টমার রিকোয়ারমেন্ট গুলা, এই কাস্টমার রিকোয়ারমেন্ট গুলো আমি কোথায় পাইছিলাম, এগুলো আমি আমাদের সেই মার্কেট অ্যানালাইসিস থেকেই পাইছিলাম। আর এই যে এই সেকশনটা বা এই রোটা, এটা তো কলাম, আর এই রোটা হচ্ছে আমাদের সেই টেকনিক্যাল রিকোয়ারমেন্টস যেগুলো আমি সিলেক্ট করছিলাম আমাদের এই যে কাস্টমার রিকোয়ারমেন্টস সেগুলো ফুলফিল করার জন্য। যদি একটু জুম করি তাহলে দেখ এখানে আছে ইজি টু অপারেট, সেভস টাইম, পোর্টেবল, কস্ট এফিশিয়েন্ট, ডিউরেবল, লো মেইনটেনেন্স, অ্যাডিকুয়েট ওয়াটার ক্যাপাসিটি, অ্যাস্থেটিক্স, মানে আমাদের কাস্টমার গুলা এগুলা চাইছিল, আমি এটা সেই মার্কেট অ্যানালাইসিস করে পাইছিলাম। তো আমি এগুলা ফুলফিল করার জন্য আমি এইসব কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ক্রিয়েট করছি। কিভাবে দেখ, আমি ক্রিয়েট করছি ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, বডি ওয়েট, কন্ট্রোল সিস্টেম, ব্যাটারি লাইফ, ম্যাটেরিয়াল টাইপ, ওয়াটার বাস্কেট ক্যাপাসিটি, ডিজাইন, স্পেয়ার পার্ট অ্যাভেলেবিলিটি, মোটর টাইপ, ব্যাটারি চার্জিং টাইম। এগুলো কিভাবে সম্পর্কিত আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম তোর ওই যে কস্ট, এই লো মেনটেনেন্স না কি বলছো, লাইট ওয়েটের সাথে, মানে পোর্টেবল আর কি। এক্ষেত্রে আমি পোর্টেবল লিখছিলাম, লাইট ওয়েট লিখি নাই আর কি। পোর্টেবল মানে তো লাইট ওয়েট না হলে তো পোর্টেবল হবে না, তো পোর্টেবলের জন্য আমি বলছিলাম যে ওই যে ম্যাটেরিয়াল টাইপের মতো বলা যায়। সেভস টাইম, কিভাবে দেখ, আমার যদি ব্যাটারি লাইফ লঙ্গার হয় তাহলে আমার সময় বাঁচবে না, তাহলে এটার সাথে উদাহরণ কিন্তু একটা সম্পর্ক আছে, তা না? আমি তাহলে সেভস টাইমের জায়গায় আমি আসলে তাহলে ব্যাটারি লাইফ দিতে পারতেছি। বা হচ্ছে আমার মোটর টাইপ, কিভাবে মোটর টাইপ, আমাদের যদি মোটর গুলো খুব ভালো হয় তাহলে আসলে কি আমার প্রোডাক্টটা কি ভালো রান করবে না, মানে খুব ফাস্ট রান করতে পারবে, মানে খুব ইজিলি রান করতে পারবে, তাহলে এটা আসলে পোর্টেবল হবে না, মানে পোর্টেবল না কি বলে, কোনটার সাথে বলতেছিলাম ভুলে গেছি, সেফ টাইম হবে না তাহলে। আবার যদি বলস তুই যে ডিউরেবল, তাহলে ডিউরেবলের জন্য আমি ম্যাটেরিয়াল বলতে পারি। লো মেইনটেনেন্স এর জন্য আমি বলতে পারবো কি একটা বলতে পারি, লো মেইনটেনেন্স বলতে পারবো আমি স্পেয়ার পার্ট অ্যাভেলেবিলিটি, আমার যদি খুব সহজে স্পেয়ার পার্ট পাওয়া যায়, মনে করো আমার বাস্কেটটা পুরানো হয়ে গেছে, আমি নতুন একটা বাস্কেট লাগাবো, তাহলে এই পার্টটা যদি খুব ইজিলি কিনতে পাওয়া যায় আমার জন্য এটা ইজিয়ার না মেনটেন করা, তাহলে লো মেইনটেনেন্স হলো না আমার জন্য। অ্যাডিকুয়েট ওয়াটার ক্যাপাসিটি, আমি চাচ্ছি আমার মানে আমার কাস্টমার চাচ্ছে আমার প্রোডাক্টটা অনেক বেশি ওয়াটার ক্যাপাসিটি ভালো হোক, এরকম চাচ্ছে, তো ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, এগুলো আর কি। ইজি টু অপারেট, এখন মোটর টাইপ দেখ, এটা যদি ড্রোনটা যদি মোটর গুলা খুব ভালো হয় তাহলে আসলে কি ইজি টু অপারেট হবে না? এই আর কি, এরকম করে আমি বানাইছিলাম এইগুলো। এরপর আমি এই মাঝখানে কি করছি, এগুলো তো করছিস তুই, কি বলে, কুইজের জন্য পড়ছিলি হয়তো আইডিয়া আছে, যে এখানে আমি কি করছি, আমি এই যে আমার কাস্টমার রিকোয়ারমেন্ট গুলা এখানে প্রত্যেকটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টের সাথে সম্পর্ক তৈরি করছি। আমি তো দেখলাম যে অবশ্যই সেফ টাইমের সাথে আমার হচ্ছে কি বলে মোটরের সম্পর্ক আছে। এরকমও হইতে পারে যে মোটর টাইপের সাথে অন্য একটা কাস্টমার রিকোয়ারমেন্টেরও সামহাও কোনো একটা সম্পর্ক আছে। তো আমি আসলে সবগুলাই দেখবো, এই জন্য মাঝখানে আমি সবই দেখবো, যে আমার কাস্টমার রিকোয়ারমেন্টস আর টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর মাধ্যমে মধ্যে যতগুলা আছে সম্পর্ক আছে আমি সবই দেখবো। সম্পর্কগুলা কিরকম, সম্পর্কগুলা হচ্ছে, আমি এখানে এই যে দেখ এই ডায়মন্ড শেপটা দেখতে, ডায়মন্ড শেপটা হচ্ছে পাথ, মানে ভেরি স্ট্রং রিলেশনশিপ, মানে খুবই ভালো একটা রিলেশনশিপ ওদের মধ্যে, যেমন মোটর টাইপ আর হচ্ছে ইজি টু অপারেট, এরকম আর কি, যে খুবই স্ট্রং। বা কন্ট্রোল সিস্টেম ইজি টু অপারেট, দেখ আমার কন্ট্রোল ইজি টু অপারেট হবে কিনা, আমার মেশিনটা বা আমার প্রোডাক্টটা আসলে ইজি টু অপারেট হবে কিনা, এটা কি আসলে কন্ট্রোল সিস্টেমের উপর নির্ভর করতেছে না। আমাদের আমাদের প্রোডাক্টটা যদি চিন্তা করো, তা আমাদের প্রোডাক্টটা কিন্তু কন্ট্রোল একটু টাফ না, মানে একটু লড়ে কন্ট্রোল সিস্টেম যদি আরো একটু অ্যাডভান্সড হইতো তাহলে আসলে কি ইজিয়ার হতো না আরো অপারেট করাটা। তাহলে এটা কি আসলে খুবই স্ট্রংলি রিলেটেড না, মানে খুবই স্ট্রংলি সম্পর্কিত। এই জন্য আমি একটা ডায়মন্ড চিহ্ন দিছি, মানে 5 রেটিং দিছি। আচ্ছা, তাহলে এইভাবে আমি প্রত্যেকটা করছি। আমার হচ্ছে এই যে স্কোয়ার সেটা হচ্ছে 3, উইক হচ্ছে আমাদের ওই যে সার্কেল, আর কোনো রিলেশন যেখানে নাই সেখানে আমি কোনো কিছু দেই নাই, আর এটার মানে হচ্ছে রেটিংটা হচ্ছে 0। এখানে দেখ এই উপরের যে ট্রায়াঙ্গেলটা, সেখানে আমি কি করছি, আমার যে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট গুলো আছে এদের মধ্যে কিভাবে সম্পর্ক। ডাবল প্লাস যেটা সেটা হচ্ছে হাইলি পজিটিভ, প্লাস মানে পজিটিভ, ডাবল নেগেটিভ মানে খুবই নেগেটিভ, আর নেগেটিভ মানে হচ্ছে একটা নেগেটিভ। মানে হচ্ছে কিরকম দেখ, অনেক সময় এরকম হবে যে একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে গেলে আমার অটোমেটিক আরেকটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর হেল্প হচ্ছে, মানে ভালো হচ্ছে, তাহলে আমার জন্য এটা বেটার, আমার জন্য এটা হাইলি পজিটিভ। আবার এমনও হতে পারে যে আমার একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ফুলফিল করলে আমার অন্য একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টস আসলে হ্যাম্পার হচ্ছে, এটা আসলে নেগেটিভ। উদাহরণ দেখ, এখানে যদি উদাহরণ দেখি, আহ কি করলাম, এটা কেটে দিই। হ্যাঁ, দেখ ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আর বডি ওয়েট, আচ্ছা দেখ আমি চাচ্ছি বডি ওয়েটটা কমুক,
আমার ম্যাটেরিয়ালের মানে আমার প্রোডাক্টের বডি ওয়েট যেটা কম হোক। এখন আমি ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটির সাথে নেগেটিভ কেন দিচ্ছি? আমার যদি ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটিটা বেশি হয়, তার মানে কি বেশি পানি আমি হোল্ড করতেছি না? তা বেশি পানি হোল্ড করলে অবশ্যই আমাকে একটা শক্তপোক্ত আরো বডি লাগাতে হবে, মানে আরো বেশি স্ট্রং একটা ড্রোন বানাতে হবে। তাহলে ওয়েটটা তো বেড়ে গেল না? তাহলে আমার তো এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম ওয়েট কমুক, কিন্তু ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়াতে যাচ্ছি। ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি চাচ্ছি বাড়াতে, কিন্তু বডি ওয়েট চাচ্ছি কমাতে, তাহলে এটা একটার সাথে ক্লাশ হচ্ছে আর কি। ক্লাশটার জন্য নেগেটিভ, কিন্তু খুব বেশি একটা নেগেটিভ দিই, এরকম আর কি। আবার দেখ পজিটিভের এটা দেখ, এখানে কি বলছে, ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটির সাথে ম্যাটেরিয়াল টাইপের সম্পর্কিত আছে খুবই স্ট্রং। কিভাবে? আমার ম্যাটেরিয়াল যদি খুবই স্ট্রং হয়, তাহলে আমার কি আসলে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি বেশি হবে না? তাই না? বোঝা যাচ্ছে যে ভালো, আমি যে কার্বন ফাইবার ইউজ করতাম, তাহলে ম্যাটেরিয়াল টাইপটা যে ভালো হইতো, আমার ড্রোনটা ওভারঅল লাইটারও হইতো প্লাস স্ট্রংও হইতো, তাহলে আমি পানিও বেশি নিতে পারতাম। এরকম মোটর টাইপ দেখ, মোটর টাইপের সাথে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি খুব স্ট্রংলি সম্পর্কিত, মানে হাই কোয়ালিটি মোটর দিলে আমার লিফট বেশি হবে না, তো লিফট বেশি হলে আমার পানিটাও বেশি নিতে পারবো, এরকম আর কি। নেগেটিভ মানে কি, আমি একটা হচ্ছে, একটা সমস্যা হচ্ছে, একটা হতে গেলে একটা হ্যাম্পার হচ্ছে, আর পজিটিভ মানে হচ্ছে একটা ভালো করলে আর একটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। একটু আগে বললাম যে মোটর ভালো করলে অটোমেটিক আমার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি এমনি ভালো হয়ে যাচ্ছে, মানে আমার জন্য বেটার হচ্ছে আর কি। একটা করতে গেলে ভালো করতে গেলে একটা ভালো হচ্ছে, এই আর কি। এটা আমিই বলবো। এরপর মাহাদি বলবি তুই, মাহাদির নাম এখানে আর কি। মাহাদি তুই কিভাবে ইন্ট্রোডাকশন শুরু করবি, তোর ইচ্ছা এটা। এরপর আমি এখানে দেখ, ফাংশনাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি যদি বলতাম এই পার্টটা, তাহলে অবশ্যই প্রথমে ফাংশনাল স্ট্রাকচার ডেভেলপমেন্টটা কি সেটা তোকে বলে নিতাম, মানে তাদেরকে বলে দিতাম, এবং এটা কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে একটু কথা বলতাম আর কি, অবশ্যই কথা বলতাম। এফএসডি কি এবং এফএসডি কেন ইম্পর্টেন্ট, এটা এই স্লাইডটা ওপেন করেই তুই এটা বলবি। কিভাবে বলবি? আমি তোকে একটা রিপোর্ট দিছি না, আমাদের যে ফাইনাল রিপোর্টটা, ওই রিপোর্টের মধ্যে আমি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন, মানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সব শেষ পর্যন্ত আমি যে লেখাগুলো লিখছি, সেই লেখাগুলো একটু মন দিয়ে রিডিং করবি। আমার মনে হয় ওটা যদি রিডিং করো, তোর কোনো কনফিউশন থাকবেই না। সহজ কথা যদি বলতে, ফাংশনাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রোডাক্টকে ছোট ছোট পার্টে ভাগ করা, ফাংশনে ভাগ করা, করে কাজটা করা। তো এখানে আমি সব দেই নাই, এখানে ব্ল্যাক বক্সটা দেই নাই, টিও দেই নাই, ফাংশনাল স্ট্রাকচার দিছি, আর হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং দিছি। তো এই দুটো নিয়ে তুই কথা বলবি। ফাংশনাল স্ট্রাকচার কি দেখ, ভেতরে হচ্ছে দেখ, আচ্ছা বাইরে বলি, বাইরে হচ্ছে আমার ইনপুট আর আউটপুট। তুই মনে কর মাঝখানে কিছু নাই, তাহলে ভেতরে কিছু নাই, তাহলে বাইরে কে আছে? বাইরে আছে ইনপুট, এই ইউজার ইনপুট, ব্যাটারি পাওয়ার আর ওয়াটার, আর এইদিকে আছে ওয়াটার, ওয়াটার ক্রপ। মানে দেখ, এখানে তীর ঢুকছে, এখানে তীর ঢুকছে, এখানে তীর ঢুকছে, আর এগুলো বাইর হচ্ছে। মানে কি, এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। আমি যদি চিন্তা করি যে ভেতরে কিচ্ছু নাই, তাহলে আমার ইনপুট এগুলা এগুলা এগুলা, আর আউটপুট হচ্ছে এগুলা। দেখ স্ট্রাকচার ভাগ করে ফেলছো না, ফাংশনে ফাংশনে ভাগ করে ফেললাম না? যদি আমি শুধু এটুকু দিতাম, ভেতরে কিছু না থাকতো, তাহলে এটা ব্ল্যাক বক্স হয়ে যেত আর কি। এখন এটা ব্ল্যাক বক্স না, এটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার। ফ্রি হইতো কখন? যদি আমি ভেতরের পার্টটা শুধু করতাম, বাইরের পার্টটা করতাম না, তখন হইতো ফ্রি। আর ফাংশনাল স্ট্রাকচার হচ্ছে দুইটার মিক্সচার, যে আমার ভেতরের ইনপুটও আছে এবং আমার আউটপুটও আছে, এবং ভেতরে কিভাবে কাজটা হচ্ছে সেটাও আছে। কিভাবে কাজটা হচ্ছে দেখ, আমার প্রথমেই আমার ইউজার ইনপুট আর ব্যাটারি পাওয়ার থেকে আমি আমার প্রোপেলারটা স্টার্ট হচ্ছে, সেখান থেকে প্রোপেলার স্টার্ট হওয়ার পর সেখানে আমার অ্যালটিটিউড অ্যাডজাস্ট করতে, মানে আমি হাইটটা অ্যাডজাস্ট করতেছি। মানে আমি প্রথমে আমার ড্রোনটা চালু হলো, প্রোপেলার গুলো ঘোরা শুরু করলো, আমি একটা নির্দিষ্ট অ্যালটিটিউডে উঠলাম, এরপর আমি ক্রপ এরিয়াতে গেলাম, মানে আমার যেখানে আমার ক্রপ আছে সেখানে গেলাম। এরপর তীর দেখ এখানে চলে আসছে। এরপর আমি পানি নিলাম, মানে আমার ড্র করলাম পানি, কোথা থেকে ড্র করলাম? ট্যাঙ্ক থেকে। ওয়াটার পাম্প দিয়ে সেটা পাম্প করলাম, সেটা স্প্রে করলাম। দেখ স্প্রে করার পরই আমার আমার পানিটা ওয়াটার ক্রপ হয়ে গেল, আউটপুট বের হয়ে গেল। আমার কাজ কিন্তু শেষ হয়নি, কারণ ড্রোনটা তো বাসায় নিয়ে আসতে হবে, তাই না? তো বাসায় কিভাবে আসতেছে, আমি রিডিউস অ্যালটিটিউড করতেছি, ড্রোনটা ল্যান্ড করতেছি, সেখান থেকে আমি শাটডাউন করতেছি প্রোপেলার। তাহলে আমার আলটিমেটলি কাজ শেষ হয়ে যাচ্ছে, এখানে আমার এন্ডিং আর কি। আমার আউটপুট কোথায় পেলাম? আউটপুটটা এখানে পেলাম। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার কিভাবে ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে। দেখ ওয়াটারটা কোথায় যাচ্ছে, ওয়াটারটা সেই ওয়াটার ফ্রম ট্যাঙ্ক, এখানে এসে ইনপুট হচ্ছে, তাই না? মানে আমি আমার ড্রোনটাকে একটা ফাংশনে টুকরা টুকরা পিস পিস করতেছি, ফাংশন গুলাকে করে আমি টুকরা করতেছি আর কি, এটাই করলাম আর কি। তুই এটা এই যে স্লাইডটায় পড়িস, আমার এটা পড়িস, পড়লে আরো ক্লিয়ার হবি। রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে অনেকটা চুরি করা আর কি। মানে চুরি করা কিভাবে, মানে সাধারণত আমরা কি করি, আমরা হচ্ছে প্রোডাক্টটাকে একটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আসি, মানে আলটিমেট আউটপুটে আসি। কিন্তু এখানে যেটা করি রিভার্স ইঞ্জিনিয়ারিং, আমি আউটপুট থেকে শুরু করি, মানে আমি আগে একটা আউটপুট নেই, সেই আউটপুট গুলোকে ভেঙে ভেঙে আমাকে কি করতে হবে সেগুলোকে ভেঙে ভেঙে বের করি।
ধর এরকম একটা জিনিস যে ধর তুই একটা আমেরিকান জেট জেট ফাইটার জেট আমাদের বাংলাদেশে এসে ল্যান্ড করলো, নষ্ট হয়ে গেছে বা ক্র্যাশ করলো। তো বাংলাদেশি বিজ্ঞানীরা কি করলো, সে দেখলো যে কি আছে অলরেডি জেটটার মধ্যে, কি কি আছে, কি ইঞ্জিনটা কিরকম বা এই কিরকম সেই কিরকম, মানে আলটিমেটলি আউটপুটটা কিরকম সেটা চেক করতেছে। দেখে সেটা কিভাবে কাজ করতেছে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে করে আমাকে কি করতে হবে তাহলে এই জন্য এটা বানানোর জন্য সেটা আমি সিলেক্ট করতেছি। মানে আমি একটা জেট পাইলাম, ইঞ্জিন পাইলাম জেটের, সেই জেটের ইঞ্জিনটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করতে করতে নিচে এসে দেখলাম যে আমাকে আসলে কি করতে হবে এখন এটা এটা বানানোর জন্য। উল্টা করে করলাম না, আসলে আমাদের আসলে কি করা উচিত ছিল যে যদি ড্রোনটা আমি না পাইতাম, মানে আমি ড্রোনটা আমি জেটটা যদি না পাইতাম বা ইঞ্জিনটা যদি না পাইতাম, আমি কি করতাম, আমি চেক করতাম যে আমার আগে ইঞ্জিন বানানোর জন্য কি কি লাগবে, তারপর আমি ব্যাক করতাম যে কি করতে হবে কিভাবে করতে হবে, তারপর আমি ইঞ্জিনটা বের করতে বানাতে পারতাম। এখন আমি উল্টা করতেছি, আমি ইঞ্জিনটা আমার কাছে অলরেডি আছে, এখন সেই ইঞ্জিনটাকে আমি ভেঙে ভেঙে টুকরা টুকরা করে করে আমি দেখতেছি আমি কিভাবে নতুন করে আবার বানাবো আর কি, বেটার ভাবে বানাবো। আমার জন্য আমার এন্ড অফ দ্য গোল কি, সেটা হচ্ছে বা রিকোয়ারমেন্টটা কি, এফিসিয়েন্টলি ওয়াটার ওয়াটার ক্রপস, মানে কি আমি পানিটাকে এফিসিয়েন্টলি ওয়াটার করব, এটাই তো আমার মূল রিকোয়ারমেন্ট, তাই না? তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য আমার ফাংশন কি কি লাগবে, ফাংশনগুলো আমি আগে বের করে আসছি। দেখ, লিফট এন্ড ম্যানুভার ড্রোন, স্টোর অ্যান্ড স্প্রে ওয়াটার, রিটার্ন ড্রোন টু ইউজার, এই তিনটা আমার হচ্ছে ফাংশন। এই ফাংশনগুলোকে আমার ফুলফিল করতে হবে। তো এই ফাংশন ফুলফিল করার জন্য আমার সলিউশন কনসেপ্ট কি কি, এটার সলিউশন কনসেপ্ট হচ্ছে প্রপালশন সিস্টেম আর ফ্লাইট স্টেবিলাইজেশন সিস্টেম। কিভাবে ফ্লাইট, কি বলছে, লিফট এন্ড ম্যানুভার, মানে কি আমার প্লেনটা উঠবে, ড্রোনটা উঠবে এবং ম্যানুভার করবে, ঘুরবে, মানে ঘুরবে আর কি ড্রোনে আমার ইয়েতে, ক্রপ এরিয়াতে। এটার জন্য আমার প্রপালশন সিস্টেমটা লাগবে, মানে আমার ড্রোনটা হচ্ছে অবশ্যই উঠবে যখন, তো প্রপালশন সিস্টেম লাগবে। ফ্লাইট স্টেবিলাইজেশন সিস্টেম, আমরা একটা জিপিএস মডিউল ইউজ করতাম যেন যেন স্টেবিলাইজড হয়, তাই তো? আর আমাদের এখানে বলতেছে যে স্টোর অ্যান্ড স্প্রে ওয়াটার, তো এটার জন্য আমার কি করতে হবে, আমার একটা স্টোরেজ ইউনিট লাগবে না, কন্টেইনার, আমার পানির ট্যাঙ্কিটা। আর আমাদেরকে একটা স্প্রে ডিস্ট্রিবিউশন ইউনিট লাগবে, তাই তো? আমাদের ওই পাম্পটা লাগবে, পাইপ লাগবে, নজেল লাগবে বা এই ধরনের, তাই তো? তো এটা আমাদের লাগবে না এই স্টোর অ্যান্ড স্প্রে করার জন্য, এটা আমার সলিউশন কনসেপ্ট আর কি। রিটার্ন ড্রোন টু ইউজার, ফ্লাইট সিস্টেম, ল্যান্ডিং স্কিড বা ল্যান্ডিং সাপোর্ট সিস্টেম, আমাদের একটা ল্যান্ডিং সাপোর্ট সিস্টেম থাকতে হবে যেন এটা প্রপারলি ল্যান্ড করতে পারে। তো এটার জন্য কি করব, আমি ডিসি মোটর ইউজ করব। এটার জন্য আমি কি করতে পারতেছি, এটার জন্য আমি ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার ইউজ করতেছি, প্রোপেলার্স ইউজ করতেছি। ওয়াটার স্টোরেজ ইউনিটের জন্য কি ইউজ করতেছি, আমি প্লাস্টিকের ট্যাঙ্ক ইউজ করতেছি। স্প্রের জন্য কি ইউজ করতেছি, ওয়াটার পাম্প ইউজ করতেছি। ফ্লাইট সিস্টেমের জন্য কি ইউজ করতেছি, রিমোট কন্ট্রোলার, আমরা তো ম্যানুয়াল রিমোট কন্ট্রোলার ইউজ করছি। ল্যান্ডিং সাপোর্টের জন্য আমরা ল্যান্ডিং স্কি ইউজ করছি। মানে বুঝতে পারতে পারছো, আমরা একটা ফাংশনকে প্রথমে রিকোয়ারমেন্টকে তার ফাংশনে, এরপর সেই ফাংশন গুলাকে তার সলিউশনে, এবং সেই তার সলিউশন গুলাকে করার জন্য কি কি আমার এক্স্যাক্টলি লাগবে সেটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে আমি আলটিমেটলি আমার রিভার্স ইঞ্জিনিয়ারিংটা পাচ্ছি। তো এটা নিয়ে তুই একদম ভেঙে ভেঙে বলবি, বুঝছো? এটা না সময় নিয়ে গুছায় বলবি জিনিসটা তোর মতো করে। আমি তো তোকে বলেই দিলাম, তুই আমার ওই স্লাইড না কি বলে ওইটাকে, আমাদের রিপোর্টটা পড়বি, আরো ক্লিয়ার হবি। এরপর হচ্ছে ক্লিয়ার হওয়ার পর তুই জিনিসটা একদম নিজের মতো গুছায় বলবি কনফিডেন্টলি। তুই না বলতে পারলে আমি এটা বলবো, যদি বলো যে আমি পারবো না বলতে, তো আমি বলে দিব, এটা আমার প্যারা নাই। এরপর হচ্ছে আমি চাচ্ছি সবাই হচ্ছে দুইটা করে অন্তত বলুক, নাহলে সময়টা মানে কম কম মনে হবে। তুই যদি বলতে না পারো তো আমি বলে দিব, নো প্রবলেম, বাট আমি চাই তুই এটা বলস, যদি মানে তোর জন্য ভালো হবে আর কি। তোর ইচ্ছা, না বললে আমাকে বলিস, আমি বলে দিব তারপর, মানে আমি হচ্ছে এটা প্রেজেন্টেশন দিয়ে দিব। তাহলে একটু স্লাইড চেঞ্জ করা লাগবে যদিও, বুঝছো? একটু চেঞ্জ করা লাগবে, বলিস চেঞ্জ করবি কিনা। যদি করো না করো তাহলে ভালো কেন, কারণ হচ্ছে নাহলে তোকে শুধুমাত্র একটা বলতে হবে, মাত্র দুইটা স্লাইড, এটা তো আসলে ভালো হয় না, এই আর কি। এরপর হচ্ছে স্পেসিফিকেশন এন্ড ডিজাইন অ্যানালাইসিস। এখানে আমি কি করছি দেখ, উইচ ডিজাইন গাইডলাইন্স উই ফলোড, এটা আমি আসলে আলটিমেটলি দেই না, এটাকে কেটে দেওয়া উচিত আসলে, কারণ রিপোর্টটা বড় হয়ে যাচ্ছিল তোর জন্য, বেশি বড়। কারণ এটা তুই যখন তুই বলবি, তুই সময় পাবি না এটা এত এত কিছু বলার জন্য। আমি এই জন্য ভাবছি যে তুই ভালো করে এটা বলবি, যেহেতু এটা বললে ভালো হবে, স্যার নাম্বার বেশি দিবে মনে হয়। আর এটার জন্য এটা কেটে দিই। ওকে ফাইন, ওকে, এটা স্পেস দিয়ে দিই তাহলে হচ্ছে। আর শালার ভাই শালা। ওকে, ওকে নাইস। ওকে, স্পেসিফিকেশন এন্ড ডিজাইন অ্যানালাইসিস আমি হচ্ছে এখানে সলিডওয়ার্কসটা মূলত করছিলাম। এখানে একটা ভিডিও আছে, প্লে করব। আচ্ছা প্লে করি দাঁড়া, ফুল স্ক্রিন এই প্লে করি দাঁড়া। কি করলাম ভাই, কোথায় গেল?
দেখ, এটা তুই শো করবি, সময়টা একটু নষ্ট হবে, প্লাস ম্যাডাম বলছিল এটা দেওয়ার জন্য, আফিয়া ম্যাম বলছিল, এজন্য দিছি আর কি। তুই যদি ক্লাসের মাঝখানে বলো ওকে ফাইন, তাহলে এখানে থেমে যাবো, তাহলে আমরা বন্ধ করে দিব আর কি। দ্যাটস ইট। এটা হচ্ছে দেখাবি, দেখানোর পর আমরা বলবি দেখ আমরা এখানে কি করছিলাম। আমরা হচ্ছে কিছু পার্টস তৈরি করছি, আমরা 3D কিছু পার্টস তৈরি করছি সলিড ওয়ার্কসে। এবং আমি কি করছি, আমি হচ্ছে এদের স্ট্রেস অ্যানালিসিস করছি, আর আমাদের হচ্ছে স্ট্রেস অ্যানালিসিস গুলো করছি, আর ফ্যাক্টর অফ সেফটি বের করছি। স্ট্রেস অ্যানালিসিসটা কেন করছি, আমি জানি আমার প্রোডাক্টটা লোড নিবে, তাই তো, লোড নিতে হবে। তো আমি একটু ট্রাই করে দেখছি, দেখতেছি আসলে কি পরিমাণ লোড নিতে পারবে। এটার জন্য আসলে আমাদের স্ট্রেস অ্যানালিসিস করা উচিত না, যে আমাদের প্রোডাক্টটা বানাইলাম, এখন আমি একটু একটা 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 কি বলবো, একটা টেস্ট করি, যে এই টেস্ট করে আমি দেখি, ট্রাই করি যে বুঝার ট্রাই করি যে আসলে একটা গেস করি যে আসলে কতটুকু আমার আমার যে ড্রোনটা সেটা লোড নিতে পারবে বা একটা লিফট করতে পারবে। তো আমি এখানে স্যারকে যদি জিজ্ঞাসা করে বলবে আমি এখানে 100 নিউটন নিছিলাম, বুঝছো, ফোর্স নিছিলাম 100 নিউটন। 100 নিউটন হচ্ছে নর্মাল স্ট্রেস, নর্মাল ফোর্স, ফোর্স আর কি, মানে কোনো বাঁকা তারা না, শিয়ার না, জাস্ট নর্মাল, উপরে একটু লম্বালম্বি হবে, মানে নর্মাল যে স্ট্রেস, সেই ফোর্সটা আমি দিছি, নর্মাল ফোর্স দিছি আর কি, মানে নর্মাল ফোর্স বা স্ট্রেস ওই লম্বালম্বি ভাবে দিছি, 100 নিউটন দিছি। দেওয়ার পর দেখলাম যে ব্রেকিং রেঞ্জ দেখাচ্ছে এরকম, মডারেট রেঞ্জ দেখাচ্ছে এরকম, আর সেফ রেঞ্জ দেখাচ্ছে এরকম। তো আমি এখান থেকে বললাম যে আমি এর চেয়ে বেশি আসলে সে স্ট্রেস নিতে পারবে না, আমার প্রোডাক্টটা, আমার এই ড্রোনের যে ফ্রেমটা, সে এর চেয়ে বেশি স্ট্রেস নিতে পারবে না। তো আমি এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমার প্রোডাক্টটা মোটামুটি সেফই আছে, দেখ পুরোটাই ব্লু জোনে আছে, মানে কি 100 নিউটন যদি আমি ফোর্স দেই, ও মোটামুটি ব্লু জোনেই থাকে, আসলে ও নিতে পারবে। আমাদের প্রোডাক্ট তো 10 কেজি হবেও না, 100 নিউটন তো মোটামুটি মোটামুটি 10 কেজি, যদিও একটু ভুগিঝুঁকি মারছি এখানে, তাই না, অবশ্যই আমরা এখানে একদম সম্পূর্ণ সত্যি কথাটা দেখাবো না, তাই তো। আমি বলছি যে আমার প্রোডাক্ট 10 কেজির ভরও নিতে পারবে ইজিলি, বাট আমি নিব না। আমি হচ্ছে দেখাচ্ছি যে 10 কেজি যদি লোড নেই, মানে 100 নিউটন যদি লোড নেই আমি, তাও আমার প্রোডাক্টটা সাস্টেন করতেছে, ভেঙে যাচ্ছে না, ব্রেক হয়ে যাচ্ছে না, ও এখনো প্রায় গ্রিন জোনের নিচেই আছে, মানে ব্লু জোনেই আছে অনেকটা, রেড জোনে কিন্তু যাচ্ছে না। তো স্ট্রেস অ্যানালাইসিস করে আমি এটা বুঝতে পারছি। ফ্যাক্টর অফ সেফটি তাহলে কত দেওয়া যাবে, ফ্যাক্টর অফ সেফটি তাহলে আমি অনেক হাই দিতে পারবো, মানে অন্তত 2 গুণ তো দিতে পারবোই, এটা বলবি। আগের পার্টটা বলার পর এটা বলার জন্য তোমার কাছে সময় থাকবে না, তো এটা বলতে বলতে দেখবি সময় প্রায় শেষ, কনফিডেন্টলি বলবি, শেষ হয়ে যাবে। এরপর আসবে হাবিব ভাই। হাবিব ভাই কি বলবে, হাবিব ভাই বলবে হচ্ছে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আমার পার্ট আর কি, ম্যাটেরিয়াল সিলেকশন পার্টটা, ম্যাটেরিয়াল সিলেকশন আর কস্ট অ্যানালিসিস হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পার্ট। আচ্ছা, এনিওয়েজ, তো আমি হচ্ছে চাচ্ছি আচ্ছা হাবিব দেখ, কারণ হাবিবের এন্ডিংটা হয়তো ভালো হবে, এন্ডিং যদি ভালো দিতে না পারো তুই তো খবর আছে। আচ্ছা, ম্যাটেরিয়াল আর ম্যানুফ্যাকচারিং প্রসেস সিলেকশন, এখন আমরা আমরা যে কাজটা করলাম, এখন আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করবো, কোন ম্যাটেরিয়াল দিয়ে বানাবো, আর কোন ম্যানুফ্যাকচারিং প্রসেসে করব। আর্ক ওয়েল্ডিং হয়, অনেক ওয়েল্ডিং হয়, বা অনেকের অনেক কিছু হয়। আমরা যেটা কি কি দিছি বলি, আমরা ম্যাটেরিয়াল হিসেবে দিছিলাম হচ্ছে, রিপোর্টে হয়তো দেখছোস আমি গ্লাস ফাইবার রিইনফোর্স প্লাস্টিক দিছি আমাদের ড্রোনের মেইন ফ্রেম আর ল্যান্ডিং যে স্কিডে, আর হচ্ছে, আর এটা স্কেপ দেই, আর হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস হিসেবে দিছি মেকানিক্যাল ফাস্টেনিং, মানে স্ক্রু জয়েনিং আর কি, মানে মেকানিক্যাল ফাস্টেনিং এ বলবো আমরা। আচ্ছা, হাউ ডু উই সিলেক্ট আওয়ার ডিজায়ার ম্যাটেরিয়াল এন্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস, তুই আইসা এটা হাবিবরাকে জিজ্ঞাসা করবি, যে আমরা হচ্ছে কথা বলবো এখন ম্যাটেরিয়াল এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস সিলেকশন নিয়ে। এখন আমরা ম্যাটেরিয়াল এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস সিলেকশন আসলে করি কিভাবে, ইংলিশে বলবি আর কি, হাউ ডু উই অ্যাকচুয়ালি ডু দিস, এটা বলবি। উই ডু দিস ইউজিং ডিজিটাল লজিক মেথড। And how does this work? Let's take an example, but let's see an example, but let's demonstrate an example for our product, and I will show the demonstration for the part, কি আমি এটা করছিলাম হচ্ছে তো ইসের জন্য, এই জিনিসটা হচ্ছে ল্যান্ডিং স্কিডের জন্য। সো ফর ল্যান্ডিং স্কিডস লেটস সি হাউ ইট ওয়ার্কস। তো কিভাবে ওয়ার্ক করে দেখ, আমি হচ্ছে প্রথমে কি করছি, প্রথমে কিছু প্রপার্টি নিয়ে নিছি। কিসের প্রপার্টি নিয়ে নিছি, আমি এই প্রপার্টি গুলো নিছিলাম হচ্ছে আমার সেই মার্কেট অ্যানালাইসিস থেকে আমি যা বুঝতে পারছি, সেখান থেকে বুঝতে পারছি যে আমার প্রোডাক্টের ডেনসিটি হাই হতে হবে, কস্ট এফিসিয়েন্সি কম হতে হবে, ভালো হতে হবে, ডিউরেবিলিটি ভালো হতে হবে, ইয়াংস মডুলাস ভালো হতে হবে। এখন আমি ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়ালের সাথে সম্পর্কিত এগুলা, এগুলা ভালো হতে হবে, তাই তো, এগুলো আমার প্রপার্টি। এখন আমি চেক করবো যে আমার আসলে কোন প্রপার্টিটা একটু ভালো করে শুনে, এটা এটা খুবই সহজ। আর এটা এটা হচ্ছে আলফা ক্যালকুলেশন, প্রথম কাজ আলফা ক্যালকুলেশন। আমি প্রথমেই দেখবো যে ডেনসিটি আর কস্ট এফিসিয়েন্সি এদের মধ্যে কে বেশি ইম্পর্টেন্ট।
কে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কি মনে হয়, আমি এটা নিজের ইচ্ছা, আমার কাছে মনে হয়েছে ডেন্সিটি বেশি ইম্পর্টেন্ট। তো আমি না, এই দেখ এই দেখ 1 এবং 0, ডেন্সিটিকে আমি জিতাই দিছি, কস্ট এফিসিয়েন্সি কে হারায় দিছি, তাহলে 0। আর ডেন্সিটি হচ্ছে 1, মানে এই দুজনের সাথে যখন আমি কম্পেয়ার করলাম, সেটা আমার প্রথম এইটা। সেকেন্ডলি আমি কম্পেয়ার করব এই ডেন্সিটির সাথে ডিউরেবিলিটি। একটু আগে কম্পেয়ার করছি ডেন্সিটি কস্ট এফিসিয়েন্সি, এখন করব ডেন্সিটি ডিউরেবিলিটি। ডেন্সিটি ডিউরেবিলিটি যখন করব, প্রথমটা তো হয়ে গেছে, তাহলে সেকেন্ডটা হবে সেকেন্ড, আর এই যে থার্ড, মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি, তাহলে কাকে জিতাইছি, আমি জিতাইছি ডিউরেবিলিটিকে। তাহলে ডেন্সিটি এবং ডিউরেবিলিটির মধ্যে জিতছে হচ্ছে ডিউরেবিলিটি, তাহলে এই যে ডিউরেবিলিটি 1 আর ডেন্সিটি দিস ইজ 0। এখন ডেন্সিটির সাথে কার হবে, নেক্সট আপ ইয়াংস মডুলাস, ডেন্সিটিকে দিলাম 0, ইয়াংস মডুলাসকে দিলাম 1, তাহলে আমি আসলে কাকে জিতে দিলাম, ইয়াংস মডুলাসকে জিতাইলাম, তাহলে 1 পাইলো ও, আর ও পাইলো 0। তাহলে বুঝতেছো তো, 1 2 1 3 1 4, এই যে 1 3 1 2 1 4, তাহলে এই প্রথমটা জিতছে, প্রথমটা পরেরটা হারছে, পরেরটা হারছে, তাহলে 1 2 1 3 1 4, তারপর কি হবে 2 3 2 4, দেখ 2 3 করছে কোথায়, এই যে 2 3, তারপর 2 4, তারপর 3 4, এই লাস্টে যে 3 4, বুঝছস, মানে কোনটা জিতছে কোনটা হারছে, মানে আমি বলতেছি হারছে বলতে কি, আমি বুঝাচ্ছি কোনটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ডেনসিটি এবং ইয়াংস মডুলাসের মধ্যে কে বেশি ইম্পর্টেন্ট, আমি লাস্টের ঘরে যা করছিলাম না, এটা এই যে এটা কোথায় 1 2 1 3, তাহলে 1 4 হবে তাই না, 1 4, তাহলে 1 4 এখানে তাই না, এই যে দেখ এটা, তাহলে আমাদের জিতছিল কে, ইয়াংস মডুলাস জিতছিল। এখন আমি দেখবো আমাদের রো ওয়াইজ যোগ করব, রো ওয়াইজে ডেনসিটি পাইছে কয় পয়েন্ট, 1 পয়েন্ট, ও পাইছে 2 পয়েন্ট, আর ও পাইছে 1 পয়েন্ট, ও পাইছে 2 পয়েন্ট। আমি একটা তাহলে 1 2 1 2 পাইলাম, নাম্বার পাইলাম ওদের। এটা মোট কত, মোট 6, তাহলে 1/6 ইন্টু 100% করলে যেটা হয়, ওটা হচ্ছে আমার পার্সেন্টেজে যদি নেই, তাহলে আমার এটা ওয়েটিং ফ্যাক্টর, সেটা পার্সেন্টেজ আর কি, মানে 1/6 ইন্টু 100 আর কি। তাহলে এটা হচ্ছে 0.717 0.33 0.17 0.33, যোগ করলে 1 আসবে, কারণ 100% আর কি। তাহলে এক্ষেত্রে আসলে জিতলো কে, আমি দেখলাম কস্ট এফিসিয়েন্সি আর ইয়াংস মডুলাস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, আর ডিউরেবিলিটি ডেন্সিটি একটু কম ইম্পর্টেন্ট, এই আর কি। এটা হচ্ছে আলফা ক্যালকুলেশন। এরপর আছে আমাদের বিটা ক্যালকুলেশন। বিটা ক্যালকুলেশনটা আমি দেখাই নাই এখানে, তুইও দেখাইস না, তুই বলবি বিটা ক্যালকুলেশন আমরা করছিলাম। এবং বিটা ক্যালকুলেশন করার পরে বিটার ভ্যালুগুলো পাইছিলাম এখানে, এখানে দেখ ডেনসিটির জন্য আমার গ্লাস ফাইবার রিইনফোর্স প্লাস্টিক, এটা গ্লাস ফাইবার রিইনফোর্স প্লাস্টিকের ডেনসিটির জন্য আমি বিটা পাইছিলাম 55। সেরকম ভাবে গ্লাস ফাইবার রিইনফোর্স প্লাস্টিকের জন্য ইয়াংস মডুলাস পাইছিলাম 71, গ্লাস ফাইবারের জন্য কস্ট এফিসিয়েন্সি পাইছিলাম 80। বিটার বিটার ভ্যালুগুলো বসাইছি এখানে। এটা মূলত গামার ক্যালকুলেশন, আলফা বিটা ইন্টু গামা, মানে আলফা, এটা হচ্ছে আলফা, এটাই মূলত গামা, গামা ইকুয়ালস টু সামেশন অফ আলফা ইন্টু বিটা। তো বিটার ক্যালকুলেশনটা দেখাই নাই, না দেখায় বলে দিব, তুই বলে দিবি যে বিটার ভ্যালুগুলো হচ্ছে এখানে এখানে বসানো আছে। এখানে কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে, আলফার ভ্যালুগুলো পাইছিলাম মনে আছে, এই যে ডেনসিটি, ইয়াংস মডুলাস, কস্ট এফিসিয়েন্সি, ডিউরেবিলিটির জন্য। এখন আমার বিটার ভ্যালুগুলো পাইলাম, এই যে বিটার ভ্যালুগুলো আমি আমি পাইছি, বাট এখানে দেখাই নাই। এটা ইন্টু এটা গুণ করব, আলফা ইন্টু বিটা, গুণ করলে কি পাবো, আলফা বিটা পাবো, গুণ করব আলফা বিটা পাবো, গুণ করব আলফা বিটা পাবো, গুণ করব আলফা বিটা পাবো, সবগুলো যোগ করব একটা নাম্বার পাবো। আবার একইভাবে কার্বন ফাইবার রিইনফোর্স প্লাস্টিকের জন্য আলফা ইন্টু বিটা, আলফা বিটা, আলফা ইন্টু বিটা, আলফা বিটা, আলফা ইন্টু বিটা, আলফা বিটা, আলফা ইন্টু এই বিটা, আলফা বিটা, তাহলে ওদেরটা যোগ করব, নাম্বার পাবো। প্রত্যেকটার জন্য করব আমার ম্যাটেরিয়াল গুলোর জন্য। আমি এখানে পোটেনশিয়াল ম্যাটেরিয়াল নিয়েছিলাম হচ্ছে গ্লাস ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক, কার্বন ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক, এবিএস প্লাস্টিক, আর অ্যালুমিনিয়াম অ্যালয়। এটাতে আমি কি, আমি এটাকে আমি নিছি আমার পোটেনশিয়াল, মানে আমার ম্যাটেরিয়াল আর কি। তো আমি এগুলো যোগ করে দেখলাম যে আমার ভ্যালু সবচেয়ে বেশি আসে কোনটা, এটা বেশি আসে তাই না। এই নেক্সট স্লাইডে আমি দেখবি গোল্লা করে দিয়েছি, দেখ নেক্সট স্লাইডে আমি একটা এক্সট্রা স্লাইড বানাইছি, এই দেখ গোল্লা করে দিছি। যখন তুই শো করবি, মানে শোকেস যখন করবি এরকম আর কি, তখন হচ্ছে যখন শো করবি তখন হচ্ছে এটা বলবি, দেখ আমাদের বেশি কোনটা আসলো, 72, সবচেয়ে বেশি কোনটা আসলো 72, দেন ক্লিক করবো আমি, এই যে বেশি আসলো, তাহলে কি তার মানে আমি সিলেক্ট করবো কোনটা, আমি সিলেক্ট করবো গ্লাস ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক, তাহলে আমি এটাকে সিলেক্ট করবো। হাবিব কল দিচ্ছে। হ্যাঁ হাবিব, হ্যাঁ হাবিব বল, বলো, কি বলো, কিসের প্রেজেন্টেশন, আমি
আমি হচ্ছে তোর এই যে ভিডিও বানাইতেছিস তোর জন্য বাইন চোদ, আমি ঘুমাইতে পারলাম না, তুই আমাকে কথা ঘুরতে গেছিলি তাই না? আচ্ছা আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি তোর জন্য, বা ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে। এটা প্রায় শেষ, আমি তোকে কল দিচ্ছি একটু পরে, 5 মিনিট, 5 মিনিট পরে আমি তোকে। হ্যাঁ হ্যাঁ, তো না না, আমি তোকে, আমি হচ্ছে তোর জুমে, জুমে না সরি, ওবিএস এ ডাউনলোড ভিডিও বানাচ্ছি, ইউটিউবে আপলোড করে দিব তোকে, আমি ইউটিউবে দেখবি। আর আমি একটু 5 মিনিট পর আবার কল দিচ্ছি, দাঁড়া। প্রায় শেষ, আমি এই পার্টটা প্রায় শেষ, কষ্ট অ্যানালাইসিসটা বললেই প্রায় শেষ। তোর পার্টটা বলতে 5-10 মিনিট আর কি, 5-10 মিনিট, আমি প্রায় হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, কস্ট অ্যানালাইসিস বুঝছস তো কিভাবে আমি করছি? এটা আমি কার জন্য করলাম, ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য। ম্যানুফ্যাকচারিং এর জন্য আমি এভাবেই কাজটা করছিলাম, মেকানিক্যাল ফাস্টেনিং এর জন্য। এখানে সিলেক্ট হলো কি, আমার এখানে সিলেক্ট হলো গ্লাস ফাইবার রিইনফোর্স প্লাস্টিক, কার জন্য, ল্যান্ডিং স্কিডের জন্য। আমি এই ক্যালকুলেশনটাও আমার ওই যে আরেকটা পার্ট যে আছে, মেইন ফ্রেম, সেটার জন্য করছিলাম, সেটা আলাদা ক্যালকুলেশন, ওইটা এখানে দেখাই নাই। ক্যালকুলেশন সেম, জাস্ট ভ্যালুগুলো আলাদা, তাই তো? এরপর ম্যানুফ্যাকচারিং যে প্রসেস, তার জন্য আবার ওই যে ক্রাইটেরিয়া আলাদা, সবকিছু আলাদা, বাট ক্যালকুলেশন ইজ দ্য সেম। যদি জিজ্ঞাসা করে আলফা বিটা কিভাবে পাইছো, বলতে পারবি না। আমি বিটা বের করছি, আলফা বের করছি, এভাবে বের করছি, করে হচ্ছে আমি এটা পাইছি। আশা করি ক্যালকুলেশন গুলো বুঝছো। ক্যালকুলেশন গুলা কি তোর খুবই সহজ, একটু দেখতে পারবি, দেখলে বুঝবি আশা করি। আমি তোকে তো বলেই দিলাম যদিও। আচ্ছা, এরপর কস্ট অ্যানালাইসিস। কস্ট অ্যানালাইসিস আমরা কেন করি? আমরা এস্টিমেট করি ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট, এবং আমরা আলটিমেটলি ব্রেক ইভেন অ্যানালাইসিসটা করছিলাম এখানে, তাই তো? এটা বলবি, বা তুই যেভাবে তোর মতো করে বলবি কস্ট অ্যানালাইসিস কি, বুঝতে পারো আমরা এখানে আমরা কস্ট নিয়ে আমাদের অ্যানালাইসিস করি, আমরা কি 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 ফিক্সড কস্ট আছে, কি কি ভেরিয়েবল কস্ট আছে, সেগুলোকে আমি আইডেন্টিফাই করি। আমরা প্রোডাক্ট একটা লাইফ সাইকেল তৈরি করি, লাইফ সাইকেলে কি পরিমাণ আলটিমেটলি খরচ হচ্ছে, কি পরিমাণ ফিক্সড খরচ হচ্ছে, এর একটা এস্টিমেট করি, এবং আলটিমেটলি আমরা একটা ব্রেক ইভেনের অ্যানালাইসিস করি এখানে। এটা হচ্ছে বিল অফ মেটেরিয়াল। এখানে আমার হচ্ছে একটা, আমার হচ্ছে পার ইউনিট প্রাইস, মানে আমি ভ্যারিয়েবল কস্ট পে করতেছি, যে আমার এই প্রোডাক্টটা বানানোর জন্য ভ্যারিয়েবল কস্ট কত খরচ হচ্ছে। আসলে আমি দেখ মাত্র 20,000 টাকা দেখাইছি, সাড়ে সাড়ে 20 দেখাইছি, 40,000 টাকার প্রোডাক্ট রে। আবার আশিক কল দিছে, কি রে ভাই? হ্যালো, হ্যালো। হ্যাঁ বল ভাই, খুবই খুবই মজাদার। ফার্স্ট রেটে, ফার্স্ট এডে দেবো না মানে, কালকে কালকে সকালবেলা থেকে বইছি আমি ল্যাপটপের সামনে, আমি উড়ি নাই। আমি খাই, আমি খাই আর বিছনায় বয়ে থাকি, খাই আর বিছনায় ল্যাপটপ চালাই, লিটারালি এটাই। ওই এরাও, আমি ওই ল্যাপটপ, আমার ল্যাপটপ বন্ধ করিনি, আমি আমি রাত্রেবেলা ল্যাপটপ বন্ধ করি, আমি ল্যাপটপ খোলা রাখি, ওপেন মানে স্ক্রিন ওপেন, চার্জিং এ আমার কালকে আমার আমার ল্যাপটপ প্রথম হ্যাং করা শুরু করছে কালকে রাত্রে। মানে আসলে পুরা শাটডাউন হয়ে গেছে, মানে এখন কাজই হয় না, মানে একদম বন্ধ, মানে একদম বন্ধ হয়ে গেছে, পরে ঘুমায় পড়ছি। ঠিক আছে, আমি ঘুমায় পড়ছি। আজকেও দিতে ছিল। বল কি বলবো, আমি হচ্ছে ভিডিও বানাইতেছি। স্লাইড শেষ, ভিডিও বানাইতেছি, ইয়ে করলে সাকিব হালারা হালারা খাইতে গেছে বাইরে, 1 ঘন্টা ধরে পাই না ফোনে, আমি ঘুমামো না। হ্যাঁ ওগুলো পাই না, পরে হচ্ছে হাবিব আর ইয়ে খাইতে গেছে নাকি, এখন হচ্ছে ইয়ে নাকি মাঝে খাই নাই, পরে খাইতে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি এখন বই আসি বলে। পরে আমি কি একটা জুমে জুমে না কি ওবিএস এ, তোর ওবিএস দিয়েই করি তাহলে, রেকর্ডিং করি, ইউটিউবে দিয়ে দিমু। আচ্ছা তাহলে কল রাখবে না, তাহলে ভিডিও ভিডিও বানাইতেছি। এটার সাইজ 30 দিছি। আমি জানোস কি করে, আমি তো একটা টেমপ্লেট ইউজ করছি, টেমপ্লেটের যে টেক্সট ছিল সেটাই মেরে দিছি। 30 দিছিলাম, 30, 30, 30, 30, 30-এর মতো, 30, 18, 30, 18, 18 নিচে কিছু দিই নেই। ভাই শোন ভাই, এটা একটা প্রেজেন্টেশন, এটা এমন না যে ম্যাডাম বলছে 32, তুই 32 দিতে হবে, এটা তুই এখন ছোট বাচ্চা না। প্রেজেন্টেবল হতে হবে, প্রেজেন্টেবল হইতে হবে, জাস্ট। বুঝছ না? এরা কি বুঝছ, তুই কি এখন দিদি দিদি? আরো তো ছোট, কেডা 12 দিব তারে? 12 দিয়ে কেডা দেয় আবার? কেডা বুঝবি? কে 12 দিতে কইছে তারে? কেডা কইছে 12 দিতে? আরে না, ওরা তো দেখাই যাবো না, চোখেই দেখবি না তুই। তুই ল্যাপটপ থেকে তুই 2 মিটার পিছে ঘুর, তুই দেখ, তুই দেওয়া না। হুম,
বয়ে থাক তাহলে। ঠিক আছে। ওকে। ওকে। ঠিক আছে। আচ্ছা। কি চলতেছে ওবিএস? আসোস না গেছোস? হ্যাঁ আছে। আচ্ছা, এখন আমার বিলস অফ মেটেরিয়াল কি, ওই যে আমার হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের আমার খরচ কত হয়েছে দেখ। মেইন ফ্রেম, ডিসি মোটর, ল্যান্ডিং স্কিড, প্রোপেলার, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, ফ্লাইট কন্ট্রোলার, লিপো ব্যাটারি, ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার পাম্প, পাইপ, এই সব খরচ আমি হচ্ছে পার ইউনিটে দেখাইছি। একটা মেইন ফ্রেম লাগছে একটা, ডিসি মোটর একটা, ল্যান্ডিং স্কিড একটা, ডিসি ডিসি মোটর চারটা, 424। প্রোপেলার চারটা, 400 টাকা, চার 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 গুণ 100, 400। ইলেকট্রিক্যাল ফ্লাইট কন্ট্রোল, ইলেকট্রনিক ফ্লাইট কন্ট্রোলার 4 6 2400। ফ্লাইট কন্ট্রোলার একটা, মানে ওই রিমোট কন্ট্রোল যেটা, 5,800 টাকা। লিপো ব্যাটারি 4,500 টাকা। ওয়াটার ট্যাঙ্ক 10 টাকা। ওয়াটার পাম্প 50 টাকা। পাইপ হচ্ছে 5 টাকা। তো এভাবে আমি টোটাল কস্টটা দেখাইছি যে আমার এই কস্ট হচ্ছে এভাবে। আমার টোটাল ভেরিয়েবল কস্ট, এটা অবশ্যই এটা ভেরিয়েবল কস্ট, বিলস অফ ম্যাটেরিয়ালের ভেরিয়েবল কস্ট, তাই তো? মানে ম্যাটেরিয়াল কিনতে আমার কত খরচ হচ্ছে, এটা চেঞ্জ হতে পারে, বাট আমি ভেরিয়েবল দেখাইছি এটা। তো পার্সেন্ট অফ টোটাল কস্ট আমি এটা পার্সেন্টেজে দেখাইছি, 100 আলটিমেটলি আসতেছে। এটা বাই 20,000 টাকা, মনে রাখি 20.5। ওকে। 20,500 টাকা কিসের? আমার বিলস অফ মেটেরিয়াল, মানে মেটেরিয়াল কিনতে কি পরিমাণ বিল লাগছে, এবং এটা অবশ্যই একটা ভেরিয়েবল কস্ট। এটা একটা ঝামেলার জিনিস, এটা বহুত কষ্ট হয়েছে আমার করতে। এখানে দেখ, এখানে আর এন ডি কি, ফ্যাসিলিটিস এক্সপেন্সেস কি, প্রোডাকশন কি, মার্কেটিং কি, এগুলো কিছুটা জিনিস আসলে এমনিই বোঝা যায়, কিছুটা এমনিই আসলে বোঝা যায়। তবু আমি তোকে বলে দিই, আর এন ডি হচ্ছে দেখ, মানে তুই রিসার্চ করছ না, ডেভেলপমেন্ট করছ না, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এটা তো ডিজাইন করতে কত টাকা খরচ হচ্ছে, আমি বলতেছি আমার ডিজাইন করতে 2500 টাকা খরচ হয়েছে প্রথম বছরে। এর পরের বছরগুলোতে ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে প্রতি বছর আমি 500 টাকা খরচ করছি ইমপ্রুভমেন্টের জন্য। তাহলে এটা আমার হচ্ছে ফিক্সড কস্ট, অবশ্যই ভেরিয়েবল তো নাই এখানে। ফ্যাসিলিটিস বুঝতেই পারতেছ, আমার একটা রেন্ট ভাড়া করতে হয়, জায়গা ভাড়া করতে হয়, সেটা ফিটিং আউট না, সেটা রেন্ট, একটা রেন্টের মতো জায়গা ভাড়া করতে হচ্ছে 20,000 টাকা। প্রতি মাসে আমার বিল হচ্ছে 20,000 টাকা। ডেপ্রিসিয়েশন কেন এখানে অ্যাড হইতেছে? আমি ধরে নিতেছি সেই এরিয়াতে আমার রং করা লাগতেছে, ফ্যানের সুইচ নষ্ট হয়ে যায়, বা কিছু একটা নষ্ট হচ্ছে, বাথরুমের কল নষ্ট হয়ে যাচ্ছে, বা এরকম, বুঝতে পারছো? মানে ওই একটা, আমি যখন ভাড়া করতেছি জায়গাটা, সেখানে আমার কিছু এক্সট্রা খরচ হয় প্রতি বছর ডেপ্রিসিয়েশনের মতো। তো সেটাকে আমি হচ্ছে ধরতেছি 1,000 করে প্রতি মাসে, প্রতি বছর আর কি, প্রতি বছর আমার 1,000 টাকা খরচ হবে। ওকে, আমি 20,000 টাকা প্রতি বছর ধরতেছি, এটা আমি কম ধরছি, ইচ্ছা আমার, আমার ইচ্ছা। প্রোডাকশন, মেশিনারি তো বুঝতেই পারতো, মেশিনারি তো একবারই কিনে, প্রথম বছরে কিনা হচ্ছে, পরের বছরে কিনা হচ্ছে না, রাইট? লাইফ সাইকেলে তাহলে টোটাল এটা। বিলস অফ মেটেরিয়াল তো এটা একটা ভেরিয়েবল কস্ট, একটু আগে আমি বের করলাম, 20,500 টাকা। লেবার খরচ, এটা একটা ভেরিয়েবল কস্ট, তাহলে 1,200 টাকা লেবার কস্ট, মানে প্রতিটা ইউনিট বানাইতে আমার 1,200 টাকা লেবার কস্ট খরচ হচ্ছে। মেইনটেনেন্স কি? আমার মেইনটেনেন্স তো আসলে, এটা তো আমার আমার যে যিনি মেশিন গুলো আছে, সেগুলো মেনটেন করতে হবে না তো, এটা তো কোনো ভেরিয়েবল কস্ট না। এটা অবশ্যই ভেরিয়েবল কস্ট, যদিও মানে এটা হচ্ছে তো শুধুমাত্র ভেরিয়েবল না, এটা হচ্ছে একটা ভেরিয়েবল পার্টও আছে, আবার আমার ফিক্সড পার্টও আছে। একটা লোককে রাখছি মেনটেন্যান্স করার জন্য, সেই লোককে টাকা দেওয়া লাগবে না, তাহলে প্রতি প্রতি মাসে 10,000 টাকা লাগতেছে, 70,000 প্লাস 20 টাকা লাগতেছে প্রতিটা পার্টের জন্য, মানে প্রতিটা পার্টের মেনটেন্যান্সের জন্য 20 টাকা করে লাগতেছে। ইউটিলিটিস সেম। ইন্স্যুরেন্স, প্রোডাক্টের ইন্স্যুরেন্স, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করছি আমার প্রতি প্রোডাক্টের জন্য, যাতে আমার কিছু, আমার আমার আগুন লাগে গেলে বা কিছু একটা হইলে আমাকে ইন্স্যুরেন্স দিবে 10,000 টাকা করে। এটা তো ফিক্সড না, এটা ভেরিয়েবল না, এটা তো ফিক্সড। অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর কি। তো অ্যাডভার্টাইজমেন্টের যে একটা ফিক্সড কস্ট, এটার জন্য আমি এই টাকাটা খরচ করছি। অ্যাক্সেসিবিলিটি কি? এটা হচ্ছে কি, তো অনেকটা ওই যে ডোর টু ডোর গিয়ে হচ্ছে আমরা লিফলেট বিতরণ, বা মানে ডোর টু ডোর গিয়ে যদি আমরা কিছু করি, সেটাকে বলতেছি অ্যাক্সেসিবিলিটি। এটা হচ্ছে একটা ভেরিয়েবল আর কি। মার্কেটিং, এটা একটা মার্কেটিং, বাট এটা হচ্ছে ডিপেন্ডস করে প্রোডাক্টের উপর। আচ্ছা, এটা এরকম হইতে পারে, ধর তোর প্রোডাক্টের সাথে তুই কিছু গিফট ফ্রি দিতেছিস, মনে কর চানাচুর বিক্রি করস, তুই চানাচুরের সাথে একটা খেলনা ফ্রি। তো আসলে যতগুলা তুই চানাচুর বিক্রি করবি, ততগুলা খেলনা তোকে অ্যাড করতে হবে না, তাহলে এটা একটা বাড়তেছে না? তুই, হ্যাঁ, এটা একটা মার্কেটিং, এটা মার্কেটিং এর জন্য তুই করতেছিস, তাই না? কিন্তু যতগুলো বেশি প্রোডাক্ট তুই সেল করছিস, তত বেশি তোর খরচ হচ্ছে, তাহলে এটার একটা এই যে ভ্যারিয়েবল কস্ট। লজিস্টিক ম্যানেজার, ডিস্ট্রিবিউশনের জন্য লজিস্টিক ম্যানেজমেন্টের জন্য লোক রাখছো, সেটার জন্য খরচ হচ্ছে। এভারেজ শিপিং, শিপিং তো ভেরিয়েবল কস্ট। রিপেয়ারিং ওয়ার্কশপ, কাস্টমার সার্ভিসের জন্য রিপেয়ার, মানে কাস্টমার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, তোর রিপেয়ার করতে আছে, কাস্টমার সার্ভিস দিবি না, সেখানে খরচ হচ্ছে প্রতি বছর, ফিক্স কস্ট। এডিশনাল ওভারহেড, উফ, প্যাটেন্ট, তোর একটা প্রোডাক্টে প্যাটেন্ট প্যাটেন্ট করছিস, অ্যাডমিনিস্ট্রেশন, মানে হায়ার আপসে টাকা দেওয়া লাগছে, এটা তো ফিক্সড। এটা হচ্ছে তোর প্রোডাক্ট,
এন্ড অফ দ্য লাইফ সাইকেল কি, তোর প্রোডাক্টটা অলরেডি ডান, মানে প্রোডাক্টের আর কিছু বাকি নাই, প্রোডাক্ট মানে শেষ, প্রোডাক্টের লাইফ সাইকেল শেষ, এখন কেউ কিনতেছে না। তো তুই এতদিন যে কি বলে আম, দোকান ভাড়া নিছিলি, মানে জায়গা ভাড়া নিছিলি, রেন্ট করছিলি স্পেসটা, অনেক কিছু ছিল, সেগুলা ঠিক মানে সেগুলো এখন সরাই নিতে হবে না, অন্য জায়গায় নিয়ে নিতে হবে। তো সেগুলো সরাইতে গেলে তো টাকা লাগবে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো টাকা লাগে। তো সেগুলা ডিকম্পোজিশন কম্পোজিশনিং করতে গেলেও তোর এই 7 নাম্বার বছরে এসে কিছু এক্সট্রা খরচ হচ্ছে। প্রথম বছরে তো নাই, কারণ শেষে এসে তোর প্রোডাক্ট হচ্ছে আর কি। ওয়েস্ট ম্যানেজমেন্ট, অনেক ওয়েস্ট তৈরি হয়েছে, সেই ওয়েস্ট গুলাকে কিছুটা করতে হচ্ছে তোর জন্য। শেষ বছরে এসে তোর কিছু খরচ হচ্ছে, সেটা হচ্ছে ফিক্সড, ভেরিয়েবল না। তাহলে আমি একটা টোটাল লাইফ সাইকেল একটা কস্ট পাচ্ছি। এটা একটা খুব ঝামেলার একটা টেবিল ছিল ভাই, বিরক্তিকর একটা টেবিল ছিল, মানে কি বলবো আসলে। এনিওয়েজ, এরপর আমি এরপর আমি ক্যালকুলেশন গুলো তো, ব্রেক ইভেনের ক্যালকুলেশন তুই করছস 1-1 থাকতে, সেই ক্যালকুলেশন আমিও ভুলে গেছিলাম যদিও, সেটা আমি করছি। এটা এতই সহজ যে আসলে তুই স্লাইড দেখলেই বুঝবি। আমার যে স্লাইড বলতে আমি রিপোর্টের কথা বলছি, আমার রিপোর্ট দেখলেই বুঝবি। আমি এস্টিমেটেড সেলস সিনারি ধরছিলাম এটা, যে আমার ধরে নিলাম আমার প্রথম বছরে প্রোডাক্ট সেল হবে 20টা, পরের বছর 35টা, পরের বছর 40টা, তারপরের বছর 50টা, তারপরের বছর 90টা, তারপরের বছর 80টা, তারপরের বছর 50টা। দেখ আস্তে আস্তে বাড়তেছে, এরপর কমতেছে, মানে কি, প্রোডাক্টটা ইন্ট্রোডাকশন হয়েছে, এরপর হচ্ছে গ্রোথ ফেজ, তারপর হচ্ছে ম্যাচুরিটি, তারপর আবার ডিক্লাইন। এই যে আমরা করছিলাম, তো এরকম করে ধরছি আর কি। আমি একটা ব্রেক ইভেন অ্যানালাইসিস করছিলাম, গ্রাফে করে দেখছি যে আমার প্রোডাক্টের ব্রেক ইভেন ইউনিট হচ্ছে 169, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা হচ্ছে আমার এত টাকা। এটা ক্যালকুলেশনটা যদি দেখতে পারবি এতে, রিপোর্টের মধ্যে দেখ। প্রথম বছরে 20, তারপর বছর 35, তাহলে কত হয়? 30, 40, 50, 55, 55, 40 হচ্ছে 95, 95, 50 কি তোর হচ্ছে 145-এর মতো না? প্লাস মানে 5 নাম্বার বছরে যায় কিন্তু আমি আমার ব্রেক ইভেনে পৌঁছে যাচ্ছি। ওকে, মানে ম্যাচুরিটি ফেজে যাওয়ার পর আমি মোটামুটি আমি ব্রেক ইভেনে আসতেছি আর কি। আমি এটা দেখাইছি আর কি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। তোদের যদি কিছু মনে হয় তোরা অ্যাড করতে চাচ্ছস যে এই স্লাইডের মধ্যে একটু নিজের মতো কাস্টমাইজ করবি, আমাকে জানাতে পারোস যে নাবিল এই জিনিসটা অ্যাড কর, আমি এটা নিয়ে কথা বলবো। আমি আমার পার্টে যেটা দিছি ওটাই দিছি, ওটা নিয়ে আমি আর বেশি অ্যাড করবো না, যেটা আমি মুখে বলবো বাকিটা। কিন্তু তোদের যদি মনে হয় না নাবিল আমি এই পার্টটা একটু কথা বলতে চাচ্ছি, এক্সট্রা এই পার্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, তুই আমাকে বলিস যে নাবিল আমি এটা অ্যাড করবো। তোদেরকে আমি স্লাইড দিয়ে দিতে পারি যদি চাস, বা যদি চাস আমাকে অ্যাড করতে বলতে আমি অ্যাড করে দিব সকালে উঠে। আর অবশ্যই শোন হাবিব, তুই কিভাবে পার্টটা বলবি, এই পার্টটা তুমি ক্লিয়ার করে বলছি কিভাবে কিভাবে এক্সপ্লেন করবি। এখানে কি করবি, আইসা বেশিক্ষণ শো করবি না, বুঝছো? এটা খুব বেশিক্ষণ দেখানোর কোনো দরকার নাই। তুই বলবি এটা হচ্ছে আমার বিলস অফ ম্যাটেরিয়াল, এখানে আমি প্রত্যেকটা কম্পোনেন্টের একটা ভেরিয়েবল কস্টগুলো বের করছি, এবং এই যে আমি আলটিমেটলি কস্টটা পেয়েছি এটা একটা ভেরিয়েবল কস্ট, এবং এখান থেকে আমি একটা টোটাল একটা লাইফ সাইকেল কস্ট বের করছি। এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের আন্ডারে প্রত্যেক বছর কত কত খরচ হচ্ছে সেটা আমি এখানে শো করছি। ফর এক্সাম্পল, আমি যদি মার্কেটিং এ দেখাই, মার্কেটিং এর জন্য অ্যাওয়ারনেস, প্রথম বছর অ্যাওয়ারনেস খরচ হচ্ছে 14, তারপর 13, তারপর 12। কেন খরচ হচ্ছে? প্রথম দিকে আমার একটু এক্সটেন্সিভ হচ্ছে মার্কেটিং করতে হয়, তারপর কম করলেও হয়। সেটাই আমি দেখাচ্ছি যে প্রথম দিকটা বেশি করতে হয়, সেই জন্য আমি প্রথমে বেশি দেখাইছি, তারপর কম দেখাইছি। লেবার খরচ আমি কেন এখানে শূন্য দেখাইছি, কারণ লেবার খরচ একটা ভেরিয়েবল কস্ট, এই জন্য আমি লেবার খরচ হচ্ছে ভেরিয়েবল দেখাইছি। এরকম কিছু কিছু পার্টিকুলার কোন একটা এক্সট্রা এক্সট্রা ধরে ধরে বলবি যে এটা 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 নিছি, এটা নিছিলাম, এটা নিছি, এটা এভাবে নিছি, এটা এভাবে নিছি, নিয়ে এবং আলটিমেটলি আমি এই টোটাল কস্টটা পাইছি, এভাবে পাইছি। পাওয়ার পর আমি হচ্ছে একটা ব্রেক ইভেন সিনারিও ইমাজিন করছি। আমি প্রথমে ব্রেক ইভেন আমার পয়েন্ট বের করছি, ব্রেক ইভেনের যে আমার কস্ট বের করছি, বের করার পর আমি একটা এস্টিমেটেড সিনারিও বের করছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে 5 বছর পর গিয়ে আমি হচ্ছে আমার ব্রেক ইভেন্টে যা পৌঁছে আছে। আচ্ছা, এই দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন্স? কনক্লুশন নিয়ে একটা অবশ্যই কথা বলবি, বুঝছো? এটা বলার পর একটু বলবি যে, সো ফ্রম অল অফ দিস উই উই ক্যান সে দ্যাট আওয়ার প্রোডাক্ট এই হ্যান ত্যান, আমার প্রোডাক্ট হচ্ছে আসলেই হেল্পফুল, আমার প্রোডাক্ট আসলেই সাস্টেইনেবল, আমাদের প্রোডাক্ট আসলেই মানুষের জন্য কি বলবো, মানুষ ব্যবহার করে এটা লাভ পাবে আর কি। মানে তুই নিজের মতো করে বলবি আর কি এন্ডিংটায়। তুই এটার জন্যই তোকে মূলত এখানে রাখছিলাম আর কি, যে তুই এটার পর হচ্ছে একটু নিজের মতো করে কথা বলবি। এই জন্য কনক্লুশনে কোনো স্ক্রিনও রাখি নাই। কনক্লুশন স্ক্রিনে আমি কি রাখবো বুঝতেছিলাম না। যদি তোর মনে হয় যে কনক্লুশনের জন্য একটা স্ক্রিন রাখবি, বলতে পারো, আমাকে অ্যাড করে দিব, মানে এরকম একটা স্ক্রিন অ্যাড করে দিব, দেখা থাকবে কনক্লুশন, কিছু লেখা থাকবে, যে লেখাগুলো তুই বলবি আমি অ্যাড করে দিব, এরপর তুই জাস্ট বলবি ওই বিষয়গুলো নিয়ে। কোনো কিছু অ্যাড করবো না কিন্তু এখানে, এখানে দিব কনক্লুশন, চ্যাপ্টার 8 কনক্লুশন। এখানে কিছু বুলেট পয়েন্ট থাকবে যে বিষয়গুলো নিয়ে তুই কথা বলতে চাচ্ছস, তারপর সেই বিষয়গুলো যদি মানে কেন দিব বুলেট পয়েন্ট গুলো, যদি তুই ভুলে যাস
তা তুই দেখে নিতে পারবি যে আমি এই পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তারপর তুই নিজের মতো করে বলবি। যদি এরকম থাকে তোর মাথায় আমাকে বলিস, আমি সকালে এসে ভার্সিটি এসে অ্যাড করে দেওয়া যাবে একটাই স্লাইড। আদারওয়াইজ এটা থ্যাংক ইউ, কনক্লুশন অবশ্যই একটা বলবি, বলে থ্যাংক ইউ, দ্যাটস ইট। তারপর আমাদেরকে প্রশ্ন করবে আশা করি। এই গেল। আমি যদি তোর আমাদের স্লাইডটা ওপেন করি, লগবুক বানাইছি, আহ এটা তো স্লাইড এটাই। আচ্ছা আমি তোর পিডিএফটা ওপেন করি। সুপার ফাইনাল এটা। আচ্ছা এখানে দেখ, আমি এখানে উম, এটা তো বুঝছো, সেটা তো ইজি একটা পার্ট। এই যে আমি বানাইছি, প্রশ্ন বানায় কাস্টমার রিকমেন্ড বের করছি এখান থেকে। এখানে আমার কিউএফডি ছিল, কিউএফডি তে, ও আচ্ছা কিউএফডির জন্য ভালো একটা জিনিস দেখ, কিউএফডি যদি কোনো কিছু না বুঝোস এখানে কোনটা কেন হচ্ছে, প্রত্যেকটা আমি লিখে দিছি, প্রত্যেকটা, একটা বাদ দিই নাই। স্যারে বলছিল কিছু বাদ দিতে পারবা চাইলে, আমি একটা বাদ দিই নাই। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন কেন হয়েছে, কিভাবে হয়েছে আমি লিখে দিছি। যেমন দেখ, ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যান্ড বডি ওয়েট হ্যাভ এ নেগেটিভ রিলেশনশিপ বিকজ এই কারণ, আমি একদম প্রত্যেকটা লিখে দিছি। তো যদি না বুঝোস তাহলে এখান থেকে দেখতে পারবি। এখানে টেকনিক্যাল রিকমেন্ডের জন্য লিখছি, পড়তে পারবি এটা। কনক্লুশনটা পড়বি, তাহলে বুঝতে পারবি আসলে কিএফডি কি। তোর স্টার্টিংটা মানে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা অবশ্যই পড়বি, রিডিং করবি, তাহলে তোর জন্য ভালো হবে। ফাংশনাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা পড়বি অবশ্যই, অবশ্যই পড়বি, পড়লে তুই ক্লিয়ার হবে। ইয়েকে বলতেছি, মাহাদিকে। সবাই পড়বি আর কি, তুইও পড়বি আমি। ব্ল্যাক বক্স দেখ, শুধুমাত্র ইনপুট আর আউটপুট গুলো আছে। ইউজার ইনপুট, ব্যাটারি পাওয়ার, ওয়াটার, ভেতরে কিছু দেখা যাচ্ছে না, ওয়াটার ক্রপস, তাহলে কি আমাদের ওই যে একটু আগে আমি যেটা দেখাইছিলাম আর কি, এটা একটা সেটা এটার মতোই না, জাস্ট এখানে ইনপুট গুলো আছে আউটপুট গুলো আছে, ভেতরে কিছু নাই। দেখ এটাই কিন্তু, ইনপুট আছে আউটপুট আছে, ভেতরে কিছু নাই। এখানে দেখ, জাস্ট ভেতরেরটা আছে, এই বাইরের, এই বাইরের কোনো ইনপুট নাই, মানে ভেতরেরটা দেখাইছি এখানে, ভেতরেরটা দেখাইছি। আর এটার মধ্যে কি, দুইটার একটা মিক্সচার। এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং বললামই তো। এটা পড়বি, এই অংশটুকু পড়লে আরো ক্লিয়ার হবে মানে কি। কনক্লুশনটা পড়বি। ওই যে ডিজাইন অ্যানালিসিস তো দেখাইলাম, আমি ডিজাইন তো দেখাইছি কেন কি করছি। এই পার্টটা দিয়ে অ্যাড করি নাই বুঝছো, এই যে তোকে দেখাচ্ছি, এই পার্টটা অ্যাড করি নাই। ডিজাইন গাইডলাইন্স ফলোড, এটা আমার মনে হয় না অ্যাড করা দরকার আছে। এটা হয়তো ভাইভাতে জিজ্ঞেস করবে, ভাইভাতে জিজ্ঞেস করলে বলবো। থ্রিডি প্রিন্ট অ্যাড করছিলাম পরে, তুই হাফ মাহাদি দিলি যখন, তারপর অ্যাড করছি। এরপর হচ্ছে এই যে প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল সিলেকশন ক্রাইটেরিয়া, দেখ মেইন ফ্রেমের জন্য চারটা ক্রাইটেরিয়া ছিল, চারটা, তিনটা হচ্ছে আমার অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ছিল, আমি সিলেক্ট করছি গ্লাস পেপার। ল্যান্ডিং স্কিটের জন্য আমি দেখাইছিলাম ক্যালকুলেশন, চারটা ক্রাইটেরিয়া, ফার্স্ট চারটা হচ্ছে আমার অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, আর আমি সিলেক্ট করছি গ্লাস ফাইবার। এটাই হচ্ছে হাবিবকে দেখাইছি, এটা দিছিলাম রিপোর্টের মধ্যে, প্রেজেন্টেশনে এই পার্টটা। এই ক্যালকুলেশন গুলো তো দেখাইছিলাম। আমি বিটা ক্যালকুলেশন কিভাবে করছি, বিটা ক্যালকুলেশনটা দেখাই নাই, আমি স্লাইডে দেখাই নাই, মানে রিপোর্টে দেখাই নাই। আমি হচ্ছে রিপোর্টে না, কি বলতেছি, প্রেজেন্টেশনে দেখাই নাই। আচ্ছা এই তো গেল। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বাদ দিছি, এটা দেখাই নাই। কস্ট অ্যানালাইসিস, এটা বলছি সবই। এই যে আমার এটা হচ্ছে তোর ওই যে বিল অফ ম্যাটেরিয়াল, এই ক্যালকুলেশন গুলো দেখিস, কোনটা কি আমি লিখে দিছি, তোকে বলেই দিছি, এটা সবই বলছি। এটা হচ্ছে তোর ওই যে যেটা তোকে দেখাইলাম, ইয়ার অফ দ্য সেল, ক্যালকুলেশন গুলো দেখবি। এটা সিম্পল ক্যালকুলেশন। এটা হচ্ছে আমার সেই এই টেবিলটা ইউজ করে আমি এই গ্রাফটা বানাইছি, এই টেবিলটা ইউজ করছিলাম। এই টেবিলটা আমি নিজে বানাইছি কিন্তু, মানে সবই তো নিজে বানাইছি আর কি। টেবিলটা ইউজ করে আমি হচ্ছে এই ব্রেক ইভেনের যে আলটিমেট পয়েন্টটা সেটা বের করছি। কনক্লুশন, and that's it, that is the conclusion of our product, that's it. আই থিঙ্ক তোর বুঝছস, আশা করি। আরো যদি কোনো কিছু পার্টিকুলার জিজ্ঞেস করা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। টিল দেন ঘুমাবো এখন, বাই।